আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, সবাই পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছ কিনা? পরিষ্কারভাবে সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা বলো। আমি দ্রুত দ্রুত পড়ালেখা শুরু করে দিব। আজকে আমরা 1.5 ঘন্টা যতটুকু পড়বো, এখানে আমাদের লক্ষ্য থাকবে পড়াটার এই চ্যাপ্টারে যতটা পারা যায় শেষ করা। কারণ আসলে চ্যাপ্টারটা যেহেতু তোমাদের সিলেবাসে নাই, সব ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার, ভেরি গুড। তাহলে চলো আমরা বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিই। এই ক্লাসটা অবশ্যই আমরা ইউটিউবে দিয়ে দিই। গতকালকের ক্লাসটাও ইউটিউবে দেওয়া আছে, এইটাও ইউটিউবে দেওয়া থাকবে। পুরো আমরা যে বুস্টার উইকের ক্লাসগুলো নিব সবগুলো একটা সিঙ্গেল প্লেলিস্ট আকারে ইউটিউবে দেওয়া থাকবে। এএসডিতে একটা আলাদা পোস্ট দেওয়া থাকবে, এফআরবিতে দেওয়া থাকবে, ডিএমসি ড্রিমার্স গ্রুপে একটা সিঙ্গেল পোস্টে সবগুলো সুন্দর করে সাজানো থাকবে। চিন্তার কোনো কারণ নাই। এই 7টা ক্লাসে আমরা তোমাকে কিভাবে বায়োলজির এক্সট্রা চ্যাপ্টারগুলো পড়তে হয়, কিভাবে ইংলিশ পড়া শুরু করবা, কিভাবে জিকে পড়া শুরু করবা, কেমিস্ট্রি মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে সেই জিনিসটা তোমাকে দেখাই দিব। এবং আগামী সপ্তাহ থেকে যখন আমাদের মেডিকেল ব্যাচের ক্লাস শুরু হবে তার আগে এটা তোমাকে কিছুটা ওয়ার্ম আপ ম্যাচের মতো, যে তুমি এটার জন্য রেডি কিনা। এটা অনেকটা ওয়ার্ম আপ ম্যাচ, তাই না? দেখবে খেলোয়াড়রা মূল খেলা যাওয়ার আগে ওয়ার্ম আপ শুরু করে। তো যারা সালাম দিচ্ছ আসসালামু আলাইকুম, তোমার কাছের বন্ধুটাকে তুমি চাইলে একটু মেনশন করে দিতে পারো, কারণ ক্লাসটা হলো ফ্রি ক্লাস এবং সবাই দলে দলে যোগদান করো, বহুত ফায়দা হবে। তার আগে 1 সেকেন্ডে আমি এসির হাওয়াটাকে একটু সাইজ করি, প্রচন্ড ঠান্ডা লাগে। শীতকালটা এবার যেন কেমন, শীতকালটা এবার যেন একদম কেমন যে কি বলে, আস্তে আস্তেই একদম চলে গেল, তাই না? তো চলো বিসমিল্লাহ বলে শুরু করে দিই আমরা। তো এই যে গতকালকে আমরা দেখলাম, এই ছিল আমাদের কিডনিটা। আমরা কিডনির গঠন সম্পর্কে গতকালকে পড়ে ফেলেছি একদম ক্লাসের শুরুতে। তোমাদের ব্রেনটাকে একটু স্ট্রং করতে চাই। পরীক্ষায় ধরো এই ছবিটা দিল, হ্যাঁ, পরীক্ষায় এই ছবিটা দিল, দিয়ে এইরকম একটা ছবি দেখায় দিল। পরীক্ষায় এইরকম একটা ছবি দিয়ে দিল, দিয়ে বলল, পরীক্ষায় এরকম ছবি দিল যে এই স্ট্রাকচারটার নাম হলো এ, এই স্ট্রাকচারটার নাম হলো এ। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো এই এ স্ট্রাকচারটার নাম কি, এ এর নাম কি? জাস্ট গতদিনের পড়াটা তোমার মনে আছে কিনা সেইটাই আমি রিক্যাপ করছি। গতকালকে যা পড়াইলাম তোমার কি আদৌ মনে আছে, নাকি সবকিছু মুতু করে শরীর থেকে বের করে দিয়েছো? ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। এখানে কে কে উত্তর করছে? লিভার কোন বেটায় উত্তর করলো? ওকে আমার লাল সালাম। যে এটাকে লিভার উত্তর দিলা, এটাকে লিভার উত্তর দিলা, ওকে আমার লাল সালাম। আমার হাতটা সাদা কিন্তু লাল সালাম, ওকে আমি লাল সালাম দিলাম। লিভার, সাইয়েদ আলিফ, মাফ করে দাও আমাকে বাবা। দুই পাশে লিভার, মানুষের লিভার তো একটা, যেহেতু দুই পাশে দুইটা এ দিয়েছি তার মানে দুইটা লিভার হওয়া সম্ভব না। এক পাশে দিলে তুমি লিভার বলতে পারতা, মানে লিভার কনফিউশন হলেও হতে পারতো, কিন্তু এটা আসলে লিভার না, এটা অ্যাড্রেনাল গ্রন্থি। এই পড়াটা কেন ধরলাম? গতদিনের পড়াটা রিভাইজ করানো। অ্যাড্রেনাল, সুন্দর হয়ে গেল পড়া, অ্যাড্রেনাল গ্রন্থি, দ্যাটস ফাইন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট ক্লাসের শুরুতে একদম ব্রেনের মধ্যে মনে পড়ে কিনা তোমরা আমাকে বলো তো। এই যে পরীক্ষায় এইরকম ইন্ডিকেশন দিল, এইটার নাম দিল বি, বি, বলো তো এই বি অংশটার নাম কি? এই বি অংশটার নাম কি বলো তো? হোয়াট ইজ দ্য নেম অফ দিস বি? বলো, বি অংশটার নাম বলে ফেলো। রেনাল পিরামিড, ফ্যান্টাস্টিক। তাহলে গতদিন আমরা এই জিনিসগুলো পড়েছি, আজকে আমরা এইটার একদম গভীরে ঢুকবো, গভীরে ঢুকে একদম পড়ালেখা শেষ করব। দ্রুত সামনের দিকে আগাই। গতকালকে আমরা এইটাও তোমাকে পড়াইছি, সেটা হলো বৃক্কের গাঠনিক এবং কার্যকরী এককের নাম হলো নেফ্রন। নেফ্রনের এইরকম জিনিসপত্র তোমাকে কালকে আমি পড়ালাম, যে এই জায়গা থেকে এরকম প্যাঁচানো নালিকা শুরু হয়, প্যাঁচানো নালিকা, তারপর এইরকম হয়, এই প্যাচ প্যাচ প্যাচ, তারপরে ইউ আকৃতির লুপ, তারপরে আবার প্যাচ প্যাচ প্যাচ, এই যে প্যাচ,
এই তো এই পর্যন্ত। তারপরে এই জায়গাতে আরেকটা নালিকা থাকে, এইগুলা গত দিনের পড়া। এই ছবিটা আমাদের বারবার লাগবে। কিডনি পড়া মানে নেফ্রন পড়া। তুমি যখন কিডনি পড়বা, কিডনি পড়া মানে নেফ্রন পড়া, গতদিন এটা পড়াইছি। আর এই জায়গাতে কি একটা রক্তনালী আসবে আসবে আসবে, এই রক্তনালীটা এসে বের হয়ে গেল। তাহলে এই তো আমাদের সিস্টেম। এই পর্যন্ত তোমাদেরকে বলেছিলাম। দেখি গতকালকে এইটুকু কার মনে আছে? চলো আমরা দেখি তো এইটুকু কার মনে আছে। এই দুইটা জিনিস তোমরা আমাকে বলো তো। এইটা যদি বলে এ, এটার নাম বি। দেখি নামগুলা বলো। এর নাম কি, বির নাম কি, কার কার মনে আছে? সি, ডি, ই। পাঁচটা নাম তুমি যদি চিনতে পারো, অলরেডি এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ মার্ক তুমি পরীক্ষায় উত্তর করে ফেলতে পারবা। হয়তোবা মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে ছবি আসবে না, কিন্তু পুরো চ্যাপ্টারটা আয়ত্তে আনার জন্য চিনতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সময় নষ্ট করব না আমি। এ, সাবাস। তাহলে এ মানে হলো গ্লোমেরুলাস। ভেরি গুড। এ মানে গ্লোমেরুলাস। বি মানে, আমরা গতদিন বলেছি এটা একটা বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীটার ছবি দেওয়া আছে বইয়ে। এর নাম বোমেন্স ক্যাপসুল। ওকে। তারপরে সি, এর নাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ডি, এর নাম লুপ অফ হেনলি। ই, এর নাম ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এইটুকু হলো নেফ্রনের পার্ট। তারপর আমরা বলবো এই গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, এই দুইটাকে একসাথে কি বলে? এই দুইটাকে একসাথে বলে, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুলকে একসাথে বলে রেনাল কর্পাসল। এই দুইটাকে একসাথে বলে রেনাল কর্পাসল। আর বাকি সবগুলাকে একসাথে টিউবিউল, রেনাল টিউবিউল বলে। তাহলে একটা হলো রেনাল কর্পাসল, একটা হলো রেনাল টিউবিউল। এইগুলা কেন পড়াচ্ছি? কারণ পরীক্ষায় ডিরেক্ট এই লাইন থেকেই প্রশ্ন করবে, নিচের কোনটা রেনাল কর্পাসলের অংশ, নিচের কোনটা রেনাল টিউবিউলের অংশ, এইরকম প্রশ্ন করবে। এই হইল গুরুত্বপূর্ণ কথা। এখন এইটা তো গতদিনের পড়া। আমি বইয়ের মধ্যেও যে এই পড়াটা আমাদের করা হয়ে গেছে, তোমাকে জাস্ট সেই জিনিসটা দেখাই দিতে চাই। তুমি দেখো বইয়ের মধ্যেও আমাদের এই পড়াটা আসলে করা হয়ে গেছে। এই যে তাকায় দেখো, দিস ইজ ডান, যে বইয়ের মধ্যেও আমাদের এটা লেখা। এই যে দেখো, তাহলে রেনাল কর্পাসল, বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, রেনাল টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। তো এইটা আমাদের ইস্যু না। এইবার কিভাবে আমরা প্রস্রাব তৈরি করি, তোমার আমার শরীরে কিভাবে প্রস্রাব তৈরি হয়, আমি আগামী 5 মিনিটে এইটা বেসিক কথাটা বুঝাই দিব। যারা মনোযোগ দিবে তারা আজকে সেকেন্ডের মধ্যে, 5 মিনিটের মধ্যেই পুরো প্রসেসটা বুঝবে। যে মনোযোগ দিবে না তার জন্য এই জিনিস বোঝা খুব কঠিন হয়ে যাবে। প্রিয় ছোট্ট ভাই আপুটা, তুমি মনোযোগ দিয়ে রেডি আছো কিনা? সবাই কমেন্ট করো যে ভাই রেডি। রেডি বললে তোমার আত্মবিশ্বাস, তুমি নিজেই নিজেকে বলতে পারবে যে আমি এটা মনোযোগ দিব এই অংশটুকু। আর কালকে যারা নোট করেছো, আমি আজকের ক্লাস শেষে সবার নোট একসাথে চেক করব। যারা 2টা নোটই করেছো, যাদের নোট ভালো লাগবে, আমি সবাইকে পুরস্কার দিব। আমি কিন্তু ঘোষণা দিয়েছি আজকেও যারা নোট করে সাবমিট করবে, হয়তোবা একসাথে সবগুলা নোট যদি পোস্ট করা হয় তাহলে সেই নোটগুলা আমিও খেয়াল করতে পারি না, বা সেটা রিচ পায় না। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে নোটগুলা অ্যাকসেপ্ট করি। তো মন খারাপ করো না, নোটগুলা প্রত্যেকটাই সাবমিট করেছো, আমরা সেটা অ্যাকসেপ্ট করব। কথা ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে, রেডি। তাহলে এইবার আমরা বিসমিল্লাহ বলে, একজন রেডি না হয়ে ও বলছে সেডি, ACDY। ভেরি গুড, রেডি সেডি গো। তো বলে না রেডি সেডি, আসলে বলে রেডি স্টেডি। রেডি স্টেডি, একটু শান্ত, গো। কিভাবে কাজটা হয়, কিভাবে প্রস্রাব তৈরি হয়, সেইটাই আমাদের আলোচনা। তো আমরা একটু এটাকে সাইডে সরাই নেই। প্রিয় ভাই ও বোনেরা, প্রস্রাব কিভাবে তৈরি হয়, হোয়াট ইজ প্রস্রাব, সেইটা আমাদেরকে আগে জানতে হবে। অনন্ত জলিলের একটা গান ছিল না, হোয়াট ইজ লাভ? তো আমাদেরকে জানতে হবে এই প্রস্রাব বা মূত্র জিনিসটা কি, সেইটা তুমি যদি জানো তাহলেই হয়ে গেল। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মূত্র ইজ নাথিং বাট পানি। মূত্র ইজ নাথিং বাট পানি। পানির সাথে আমাদের শরীরের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ।
পানির সাথে আমাদের শরীরে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। কিন্তু শুধু কি তাই? শুধু কি তাই? উত্তর হলো না। এর সাথে আমাদের শরীর থেকে কোনো কিছু যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, সেই জিনিসটাকেও কিন্তু বের করে দেয়। তাহলে পানি তো 1 নাম্বার কথা। 2 নাম্বার, পানির সাথে ময়লা, কিন্তু ময়লাই কিন্তু শেষ কথা না। যদি আমাদের শরীরে বিভিন্ন আয়ন বেড়ে যায়, তাহলে সেই আয়নগুলা এটার মাধ্যমে বের হয়ে যায়। ধরো তুমি বেশি ভাত খেয়ে ফেললা, তাহলে কিন্তু ভাত তো দিন শেষে গ্লুকোজে পরিণত হয়, সেই গ্লুকোজটাও এই দিক দিয়ে বের হয়ে যাবে। তুমি অনেক বেশি প্রোটিন খাওয়া দাওয়া করছো, প্রোটিন, সেই প্রোটিনও এই দিক দিয়ে বের হয়ে যাবে। বা যে কোনো কিছু আমাদের শরীরের অতিরিক্ত, আমরা এভাবে লিখব, অতিরিক্ত অতিরিক্ত জিনিসপত্র, তোমার শরীরের অতিরিক্ত খাদ্যটাও কিছু পরিমাণে মূত্র দিয়ে শরীর থেকে বের হয়ে যায়। তাহলে হোয়াট ইজ প্রস্রাব? প্রস্রাবের মধ্যে খেয়াল করো, 1 নাম্বার তো পানি তো থাকবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা কিন্তু মনে করি প্রস্রাব মানে শুধুমাত্র প্রাণী আর ময়লা। উত্তরটা কিন্তু নো, মানে না। প্রস্রাবের মধ্যে সব কিছু থাকতে পারে। প্রস্রাবের মধ্যে তোমার শরীরে গ্লুকোজ অনেক বেড়ে গেল, তুমি ধরো মেডিকেলে চান্স পেয়েছো, তোমার বাবা বাজার থেকে 1 মণ মিষ্টি নিয়ে এসেছে, তোমাকে লোকজন দেখতে আসছে, তোমার আত্মীয় স্বজন, যেই আসতেছে সেই তোমার মুখে একটা করে মিষ্টি ঢুকাই দিচ্ছে, খেতেই হবে তোকে, আজকে খেতেই হবে। তুমি যদি পরের দিন তোমার প্রস্রাব পরীক্ষা করে দেখো, তাহলে দেখবা আগের দিন তোমার প্রস্রাবে যদি 10 মিলিগ্রাম গ্লুকোজ থাকে, তাহলে ওই মিষ্টি খাওয়ার পর দেখবা তোমার প্রস্রাবে 100 মিলিগ্রাম গ্লুকোজ। আগের দিন 10, পরের দিন সেটা 100 হয়ে যায়। তার মানে তোমার শরীরে অতিরিক্ত যদি কোনো কিছু হয়ে যায়, সেটাও কিন্তু প্রস্রাব বের করে দেয়। এবং তোমরা কি জানো, মানুষ না, ডাক্তার, আমরা কিভাবে তোমার ডায়াবেটিস আছে কিনা সেটা চেক করি? ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, এই অতিরিক্ত গ্লুকোজটা কিন্তু মূত্র দিয়ে বের হয়ে যাবে, ফলে মূত্রেও গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এবং মূত্রে গ্লুকোজের পরিমাণ বেশি আছে নাকি নাই, সেইটা দিয়ে কিন্তু আমরা কারো ডায়াবেটিস আছে কিনা সেইটা টেস্ট করতে পারি। তাহলে প্রস্রাবের মধ্যে কত কিছু থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি থাকে, পানির সাথে ময়লা থাকে, ময়লার সাথে আমাদের গ্লুকোজ থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, অন্য আয়ন থাকতে পারে। তাহলে এই কথাটা আমরা সবাই বোঝার চেষ্টা করলাম। ওকে, ফাইন, ঠিক আছে, আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, যেহেতু এই টপিকটা আলোচনা হচ্ছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা আমাদের সবারই জানতে হবে। তো ধরো মূত্রে গ্লুকোজ বেড়ে গেল, প্রস্রাবের মধ্যে গ্লুকোজ বেড়ে গেল, প্রস্রাবে গ্লুকোজ বেশি, জিনিসটা দেখো তো তুমি চিনতে পারো কিনা। আমরা এই জিনিসটাকে বলবো সানাথ জয়সূরিয়া ছিল না, শ্রীলঙ্কান ব্যাটসম্যান, বামহাতি ব্যাটসম্যান, 6 মারতো 4 মারতো, ওপেনিং ব্যাটসম্যান সানাথ জয়সূরিয়া। আমরা এটাকে বলবো গ্লাইকোজ ইউরিয়া। মানে কি? গ্লাইকো ইউরিয়া। ইউরিয়া মানে ইউরিন, মূত্র। গ্লাইকোজ মানে কি? গ্লাইকোজ মানে গ্লুকোজ। মূত্রে গ্লুকোজের পরিমাণ বেশি, এইটাকে বলে গ্লুকোজ বেড়ে গেলে সেটাকে আমরা বলবো গ্লাইকোসিউরিয়া। মূত্রে গ্লুকোজের পরিমাণ বেশি। ধরো তোমার কিডনিতে টিউমার হলো, ক্যান্সার, তাহলে তোমার যদি প্রস্রাব পরীক্ষা করে দেখা হয়, ধরো তোমার ক্যান্সার হলো কিডনিতে, তোমার যদি প্রস্রাব পরীক্ষা করে দেখা হয়, দেখা যাবে তোমার প্রস্রাবের মধ্যে রক্ত, প্রস্রাবে যদি রক্ত থাকে, প্রস্রাবে সাধারণত রক্ত থাকে না, প্রস্রাবের মধ্যে যদি রক্ত থাকে, রক্তকে আমরা কি বলে ডাকি? রক্তকে আমরা ডাকি হিম। তখন আমরা এটাকে বলবো হেমাচুরিয়া। উরিয়া মানে হলো মূত্র,
হেমাটো মানে রক্ত, হেমাচিউরিয়া, এই হয়ে গেল। তাহলে কোনো কিছু শেষে উড়িয়া থাকা মানে কি? প্রস্রাবের মধ্যে থাকা। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রচন্ড গুরুত্বপূর্ণ। প্রস্রাবের মধ্যে যদি রক্ত থাকে সেটাকে আমরা কি বলবো? হেমাচিউরিয়া। কিডনিতে যদি ক্যান্সার হয়, যদি প্রস্রাবের মধ্যে গ্লুকোজ বেশি পাওয়া যায়, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো গ্লাইকোসিউরিয়া। এটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা বইয়ের পড়া। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কতটা তোমার হয়তো বা জানা নেই। আমি তোমাকে জানাচ্ছি এটা কত গুরুত্বপূর্ণ টপিক। 3 স্টার দিলাম, কিন্তু এটা আসলে 300 স্টার। হেমাচিউরিয়া দেখাচ্ছি, এটা বইয়ের পড়া। কেন এটা আমরা পড়াচ্ছি? ওভারঅল জিনিসটা সহজে বোঝার জন্য। তো দেখো তো এটা বইয়ে কোথায় দেওয়া আছে। চলো তো আমরা বইয়ের পেজটা উল্টাও, সবাই বের করো তো। তোমাদের জন্য বইটাকে আমরা সুন্দর করে ডিজাইন করেছি। সবাই এই জায়গাটা বের করো। এই তাকায় দেখো, এই দেখো, মূত্রে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেইটাকে আমরা কি বলবো? গ্লাইকোসিউরিয়া। যদি রক্ত পাওয়া যায় মূত্রে, তাহলে কি বলবো? হেমাচিউরিয়া। একইভাবে যদি প্রোটিন পাওয়া যায়, আশা করি সবাই দেখতে পাচ্ছ, একটু ঝাপসা মনে হচ্ছে, দেখা যাচ্ছে একটু সাদা কালারে, যেহেতু আমাদের বোর্ডটা আসলে অনেকটা কালোর জন্য, তো সাদা আনলে মাঝে মাঝে জিনিসটা ফোকাস চলে যায়। তো যদি প্রোটিন পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? প্রোটিনিউরিয়া। ভেরি গুড। যদি লিপিড পাওয়া যায়, লিপুরিয়া। যদি বিলিরুবিন পাওয়া যায় সেটাকে বলবো বিলিরুবিন ইউরিয়া। আচ্ছা, তাহলে কোনো কিছু শেষে ওর মূত্রের মধ্যে, ধরো ফাহাদ ভাই এত হাগুমুতু করতে থাকে দিনরাত, ভাই এই রোগটা আমার মধ্যেও ঢুকাই দিল। এখন তো আমি প্রস্রাবকে আর মূত্র বলতে পারছি না, শুধু মুতু বলছি, শুধু মুতু। আচ্ছা, তো খেয়াল করো, যদি বলা যায় যে মূত্রে না, এটা বেশি দুষ্ট হয়ে যাবে, এইটাতে না। তাহলে মূত্রে যেটা পাওয়া যাবে সেইটা। তাহলে ধরো মূত্রের মধ্যে তুমি কি পাবা? কারো মূত্রের মধ্যে সিমেন্ট পাইলে, সিমেন্ট, তাহলে সেটার নাম কি হবে বলো তো? নর্মালি পাওয়ার কোনো কারণ নাই, ধরো পাইলা, জাস্ট বোঝার জন্য। তাহলে সিমেন্ট পেলে এটার নাম কি হবে বলো তো? দেখি তুমি জিনিসটা বুঝতে পারলা কিনা। মুন্না খান, ধন্যবাদ, তুমি ভালো কমেন্ট করছো। মুন্না, ক্লাসে মনোযোগ দাও, ভেরি গুড। সিমেন্ট ইউরিয়া, ভেরি গুড। তাহলে তোমরা জিনিসটা কিন্তু শিখে গেলা। তাহলে প্রস্রাবের মধ্যে যদি গ্লুকোজ বেশি পাওয়া যায় তাহলে গ্লাইকোসিউরিয়া, প্রস্রাবের মধ্যে যদি প্রোটিন বেশি পাওয়া যায় প্রোটিন ইউরিয়া, যদি লিপিড বেশি পাওয়া যায় লিপিউরিয়া, যদি রক্ত পাওয়া যায় হেমাচিউরিয়া। রক্ত ইউরিয়া না, কিন্তু যা পাওয়া যাবে তাই দিয়ে। যদি এরকম পরীক্ষায় বলে যে অ্যালবুমিন পাওয়া যাচ্ছে, তাহলে অ্যালবুমিন ইউরিয়া। এগুলো কিন্তু প্রত্যেকটাই রোগ, বুঝাতে পারলাম? এই যে রক্তে অনেক বেশি অ্যালবুমিন পাওয়া, অ্যালবুমিন ইউরিয়া, বুঝাতে পারলাম? সিমেন্টুরিয়া, হ্যাঁ সিমেন্টিউরিয়া, এভাবে বললেই হবে। তাহলে আমরা আশা করি সবাই জিনিসটা আইডিয়া পেয়ে গেলাম। আমাদের জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট, আমরা একটা পরিষ্কার আইডিয়া পেয়ে গেছি, রাইট? ঠিক আছে। সো আমরা তাহলে প্রস্রাবের মধ্যে কি কি থাকতে পারে এইটা নিয়ে একটা ছোট্ট আইডিয়া পেলাম, যে প্রস্রাবের মধ্যে এগুলো সবই থাকতে পারে, কিন্তু এগুলো কি স্বাভাবিকভাবে থাকে? এই যে জিনিসগুলা, এই যে গ্লুকোজ, প্রোটিন, লিপিড, বিলিরুবিন, রক্ত, এইগুলো কি স্বাভাবিকভাবে থাকে? উত্তর হলো না।
থাকলেও এত কম পরিমাণে থাকে যে সেগুলোকে আমরা নগণ্য হিসাবে ধরবো। যেই মুহূর্তে তুমি এগুলা খুঁজে পাবা, তুমি যদি প্রস্রাবের মধ্যে গ্লুকোজ পাও, প্রোটিন পাও, লিপিড পাও, বুঝে নিতে হবে কোনো একটা গ্যাঞ্জাম লেগেছে। হয় তুমি বেশি পরিমাণে খাওয়া দাওয়া করছো, না হলে তোমার একটা রোগ হয়েছে। রক্তে গ্লুকোজ, প্রস্রাবের মধ্যে গ্লুকোজ পাওয়া যাচ্ছে, হয় তোমার ডায়াবেটিস হয়েছে, নাহলে ওই যে তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, তোমাকে সবাই এসে মিষ্টি খাওয়াচ্ছে, বা তুমি হয়তো বা 2-3টা দাওয়াত বাড়িতে দাওয়াত ঘুরে ঘুরে দাওয়াত খেয়েছো, সেখান থেকে এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো তাহলে আমরা কি বুঝলাম? এইগুলা প্রস্রাবে সাধারণভাবে থাকে না, কিন্তু থাকতে পারে, সেজন্য এইগুলাকে বলে মূত্রের অস্বাভাবিক উপাদান। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এই বক্সটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 100 স্টার। 1 নাম্বার প্রশ্ন আসবে, মূত্রের অস্বাভাবিক উপাদান কি কি? তুমি এই নামগুলার দিকে তাকাও। এরপর প্রশ্ন আসবে যে এইগুলা উপস্থিত থাকলে মূত্রের নাম কি হবে? এইগুলা হবে তোমার নাম। কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। কেন এত আলোচনা? কারণ এই বক্সটার জন্য এইগুলো হলো মূত্রের স্বাভাবিক উপাদান। এইটা দাঁড়াও একটু, যেহেতু বেশি সাদা দেখাচ্ছে, রিফাত কষ্ট করে আসো তো, যেহেতু বেশি সাদা দেখাচ্ছে আমি একটু লাইটিং কমাচ্ছি যাতে এই জায়গায় পারবো, ইনশাল্লাহ পারবো ভালো করে। ভেরি গুড, ঠিক আছে। এখানে তাকাও, এই জায়গাতে তাকাও, এগুলো হলো মূত্রের স্বাভাবিক উপাদান। আমরা কি বললাম? মূত্রের 95% থাকে পানি। মূত্রের মধ্যে 95 থাকে পানি। তুমি এই যে মূত্রের উপাদান দেখো, 100-র মধ্যে 95 থেকে 97 পানি, আর 5% কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে ইউরিয়া। ইউরিয়া কয় পার্সেন্ট? ইউরিয়া 2%। পরীক্ষায় আসবে। সাদা হলে দেখা যাচ্ছে না, এটার একটু আইএসও কিছু একটু কমায় দাও। হ্যাঁ, আরেকটু। ওকে, তাহলে মূত্রের সবাই পারবো এবার ভালো করে। ভেরি গুড, ঠিক আছে। ওকে, ফিরে আসো। রাইট, সুন্দর। তাহলে এইগুলা নর্মালি পাওয়া যায় না, এইগুলা পাওয়া যায়। ভালো করে তাকাও, দেখো 95% পানি, 2% ইউরিয়া। টনটনা মনে মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে মনে রাখবো আমি শিখাই দিব। ইউরিক অ্যাসিড কয় রকম, কত পার্সেন্ট? 0.05। হিপ্পিউরিক অ্যাসিড, ইউরিক এবং হিপ্পিউরিক 0.05। ক্রিয়েটিনিন 0.07, কিটোন বডি 0.02, ক্রিয়েটিন 0.01। ভাইয়া, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, এই অংশটুকু টনটনা মুখস্থ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এইগুলা সবগুলা ময়লা পদার্থ, এইগুলা সবগুলা বর্জ্য পদার্থ। উপরে লেখা জৈব উপাদান, এগুলা আসলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এইগুলাকে শরীর থেকে বের করে দিতে হবে। এদেরকে শরীর থেকে অবশ্যই বের করে দিতে হবে। এবং প্রস্রাবের মধ্যে এটার শতকরা পরিমাণ কত, এই জিনিসটা তোমাকে টনটনা মুখস্থ রাখতে হবে। বিশ্বাস করো, টনটনা মুখস্থ রাখতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি কি মনে রাখবো? খেয়াল করো, ইউরিয়া, দেখো তো, ইউরিয়া যখন তুমি লিখছো, এই যে ইউরিয়া, তুমি জাস্ট এমনিই মনে রাখতে পারো যে এইটা থাকে 2 ভাগ। ইউরিয়া, এটা দিয়ে 2 মনে রাখো। ইউরিয়া থাকে 2 ভাগ, 2, এটা কিন্তু 2%। বাকিগুলা সবগুলাই কিন্তু 1%-এর নিচে। তাকায় দেখো তো, ইউরিক অ্যাসিড এবং হিপ্পিউরিক অ্যাসিড দুটার নামই একই রকম, দুটাই 0.05। আমি এটা এইভাবে মনে রাখতাম। আমার রোল ছিল মেডিকেলে 5, তো এটা হলো 0.05। আমি সবসময় মনে রাখতে মানে তুমি হলো 5। তো ইউরিক অ্যাসিড এবং হিপ্পিউরিক অ্যাসিড 0.05, আমি এটা সবসময় এইভাবে মনে রাখতাম। তোমরা সবাই যেটা ভুল করবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিন। দেখো, টিন এবং নিনে তোমাদের ভুলটা হয়ে যাবে। ক্রিয়েটিন যেটা, সেটা হলো মাত্র 0.01, যেটা ক্রিয়েটিনিন, যেটা নিন, সেটা হলো 0.07। এইটা আলাদা করে খেয়াল করতে হবে। ক্রিয়েটি পর্যন্ত দুটাই একই। যখনই তুমি নিন করে ফেললা 0.07, যখন তুমি ক্রিয়েটিন বলছো 0.01। ওকে, মাঝখানে থাকে কিটোন বডিজ। কিটোন বডিজ মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো, কিটোন বডিজ দুটো শব্দ,
2.02। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তুমি যখন ভবিষ্যতে এক্সাম দিবা, আমরা তো বুস্টার উইক শেষে তোমার এক্সাম নিব, এখান থেকে তোমাকে একটা যাচাই করব, দেখি কার কতটুকু মনের মধ্যে প্রবেশ করেছে। সবাই বলো তো, এইটা মূত্রে এইটার পরিমাণ কত? সবাই উত্তর করো তো দেখি। ইংলিশে দিয়ে দিব তোমার একটু ব্রেন যাচাই করার জন্য। সবাই উত্তর দাও দেখি, বাংলা পড়তে পারো কিনা, ইংলিশ পড়তে পারো কিনা। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম, তাই তো? তাহলে ক্রিয়েটিন এটা। আর পরীক্ষায় যদি আসতো ক্রিয়েটিনিন, তাহলে একটা উত্তর হতো। তো সবাই এটাতে উল্টাপাল্টা করতে পারে, তো উল্টাপাল্টা যাতে না হয়, যেটা নাম বড় সেটার মান বড়। ক্রিয়েটিনিন 0.07, ক্রিয়েটিন একবারে শেষ হয়ে গেল 0.01। দেখতে তারা একই রকম, তার কারণ তারা আলটিমেটলি একই রকম হলেও দুটার মধ্যে ছোট্ট পার্থক্য আছে। ক্রিয়েটিনিন এইটা মূলত শরীরের বেশি ময়লা আর কি। যদি বলা হয় কোনটা বেশি ময়লা, ক্রিয়েটিনিনটা বেশি বর্জ্য। এইটা সেজন্য শরীর থেকে দেখো বেশি পরিমাণে বের করে দিতে হয়, কারণ এটা বেশি ময়লা, এটার ময়লার পরিমাণ বেশি, এটাকে শরীর থেকে ঠেলে বের করতে হয়। আর ক্রিয়েটিন এইটা আসলে আমাদের শরীরে শক্তি তৈরি করে, এটা বিভিন্ন এনজাইমে থাকে। আপাতত জানো যে এটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু এটাও একটু অল্প পরিমাণে প্রস্রাবের সাহায্যে বের হয়। আমাদের শরীরের অনেক কিছুই তো প্রস্রাবের সাহায্যে বের হয়, কিন্তু এটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। ক্রিয়েটিনিনটা আমাদের জন্য সরাসরি প্রয়োজনীয় না, এটা শরীর থেকে বের করে দিতে হয়। তো আপাতত তারপরও ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিন কি, এটা তো এই ক্লাসের মূল আলোচনার বিষয় না। আমি এটার জন্য আলাদা তোমাদেরকে ছোট্ট কনসেপ্ট ক্লিয়ারিং একটা পোস্ট আলাদা করে দিয়ে দিব। আপাতত জেনে নাও এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে, দেখো কতগুলো আয়ন, অনেকগুলো আয়ন পার হয়ে যায়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম, ম্যাগনেসিয়াম। এই আয়নগুলো শরীরে মাত্রা বেড়ে গেলে সেটাও শরীর থেকে বের হয়। দেখো মনে রাখবো কিভাবে। অ্যামোনিয়াম সূত্রটা দেখো তো, NH4, তাহলে দেখো 0.004। অ্যামোনিয়াম আর কোনোদিন ভুল হবে না। অ্যামোনিয়াম দেখতে পাচ্ছ, আর কোনোদিন ভুল হবে না। 0.004 অ্যামোনিয়ামের পরিমাণ কতটুকু? ডান। তারপরে খেয়াল করো, আমি মনে রাখার কত রকম সূত্র বের করতাম। সালফেট, ফসফেট, তোমাদের মনে আছে না? সালফেটের যোজনী 2, ফসফেটের যোজনী 3। আমি এটা যাতে মনে থাকে সেই জন্য এই সিস্টেম বের করছিলাম। দুইটাকেই 9 দিয়ে গুণ দাও। সালফেটের যোজনীকে 9 দিয়ে গুণ দিলে 18, ফসফেটের যোজনীকে 9 দিয়ে গুণ দিলে 27। তাহলে তাকায় দেখো মূত্রে এদের পরিমাণ কতটুকু। সালফেট 0.18, ফসফেট 0.27। মনে রাখার উপায়টা শিখাই দিলাম। ওকে, ঠিক আছে, মনে রাখার উপায় সবাইকে শিখাই দিলাম। এইটা মনে রাখতে হবে, কারণ এটা ডিরেক্ট পরীক্ষায় আসবে। একইভাবে সোডিয়াম, পটাশিয়াম মনে রাখতে হবে। আমি মনে রাখতাম প দিয়ে পটাশিয়াম, প দিয়ে 15। এইটা এইভাবে মনে রাখতাম, প দিয়ে পটাশিয়াম, প দিয়ে 15। এইটা একটা মনে রাখার উপায়। ঠিক আছে, আমি আরো মনে রাখতাম ম্যাগনেসিয়াম, ম্যাগনিফিসেন্ট মানে সেরা, সেরারা সবসময় 1 নাম্বার হয়। ম্যাগনেসিয়াম 0.1%, 0.01%, কারণ ম্যাগনিফিসেন্ট 1 নাম্বার। দেখো সবগুলা পড়া হয়ে গেল। সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, হারাধনের 3টা ছেলে। তুমি যদি আলাদা করেও খেয়াল করো, 3টা আলাদা আলাদা করে মনে রাখতে পারবা।
এই বক্সটা তুমি তাকায় দেখো তো তোমার পড়া হয়ে গেল কিনা। সোডিয়াম 0.35, ক্যালসিয়াম 0.03 আর ক্লোরাইড 0.60, এটা আলাদা করে দুইবার পড়লেই ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। তুমি যখন এই সিস্টেমে মনে রাখবা এইগুলা প্রস্রাবের মধ্যে থাকা স্বাভাবিক উপাদান। এই যে তুমি টয়লেটে যাবা, তুমি প্রস্রাব করবা, তোমার প্রস্রাবটা নিয়ে যদি মাইক্রোস্কোপে নিচে পরীক্ষা করা হয় তাহলে এই সকল জিনিস খুঁজে পাওয়া যাবে। এই জিনিসগুলা সাধারণত খুঁজে পাওয়া যাবে না। যদি খুঁজে পাওয়া যায় বুঝতে হবে তোমার কিন্তু রোগ হয়ে গেছে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, বলো তো কতটুকু তথ্য তোমার আমি ব্রেনের মধ্যে মুখস্থ করাই দিতে পারলাম? দেখি কার কতটুকু মনে আছে। মূত্রে কার পরিমাণ কত? চলো শুরু করা যাক। আমি সংখ্যা লিখব, আমি সংখ্যাটা লিখব, তুমি বলবা এটা কার সংখ্যা। রেডি? 1 2 3। মূত্রে কার কার পরিমাণ 0.01? দ্রুত লিখো। ম্যাগনেসিয়াম, ক্রিয়েটিন, ভেরি গুড। কেউ যে ক্রিয়েটিনিন লেখনি, এইটাই তো সবচেয়ে বড় বিষয়। সাবাস সাবাস, খুব ভালো খুব ভালো খুব ভালো, ভেরি গুড। ওকে, সাবাস, খুব ভালো। ম্যাগনেসিয়াম, ক্রিয়েটিনিন। তাহলে দেখো কতটুকু পড়া হয়ে গেল। ফ্যান্টাস্টিক। লাস্ট ওয়ান, আরেকটা ট্রাই করি, দেখি কতটুকু ব্রেনের মধ্যে ঢুকছে, কতটুকু ব্রেনের মধ্যে ঢুকে গেল। কি হবে উত্তর? কি হবে উত্তর? ফ্যান্টাস্টিক। তাহলে তোমরা সবাই উত্তর করতে পেরেছো। এইটা অ্যামোনিয়াম। সাবাস, ভেরি গুড। তাহলে প্রিয় ভাইয়া এবং আপুটা, প্রিয় ভাই বোনেরা, আমরা প্রস্রাবের মধ্যে কি কি থাকে আমরা সেইটা পড়ে ফেললাম। তোমরা দেখতে পাইলা যে প্রস্রাবের মধ্যে বেশ কিছু ময়লা থাকে, বেশ কিছু বর্জ্য থাকে, থাকে পানি, এবং তোমরা দেখলা বেশ কিছু আয়ন থাকে। আমাদের শরীরের জন্য কাজে লাগে এমন কোনো কিছু তেমন আসলে কিন্তু প্রস্রাবের মধ্যে থাকে না। যদি যেমন গ্লুকোজ, এটা আমাদের শরীরের জন্য লাগে, যেমন প্রোটিন, এইটা আমাদের শরীরের জন্য লাগে, যেমন লিপিড, এইটাও আমাদের শরীরের জন্য লাগে। প্রিয় ভাই বোনেরা, এইগুলা আমাদের শরীরের জন্য লাগে, এইগুলা কিন্তু সেই জন্য প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় না। আমরা এই জন্য এদেরকে প্রস্রাবের মাধ্যমে বের করি না। যদি প্রস্রাবে এদেরকে পাওয়া যায় তখন আমরা তাকে বলি অস্বাভাবিক উপাদান, তাই তো? আমরা তখন তাকে বলি অস্বাভাবিক উপাদান। প্রস্রাবের মধ্যে তখন সেটা অস্বাভাবিক উপাদান। তাহলে কেন এই অংশটা এতক্ষণ ধরে আলোচনা করলাম? তো ধরো তোমরা কে কে জীবনে চা বানাইছো? তোমরা কেউ কি চা বানিয়েছো? কমেন্টে জানাও তো যে ভাই আমি জীবনে চা বানাইছি। কে কে তোমরা জীবনে চা বানাইছো বলো শুনি।
কে কে চা বানিয়েছো? চা বানিয়েছো বাসায়? তো যারা চা বানিয়েছো তারা জানো চা বানানোর পরে তুমি চায়ের যে পাতিলটা যেটাতে করে চা বানাও তারপর সেটাকে ছাঁকনির সাহায্যে ঢেলে নাও, তাই না? চাটা নিচের দিকে পড়ে যায় আর চায়ের যে চা পাতাটা সেই চা পাতাটা ছাঁকনির মধ্যে আটকে যায়। কথা ক্লিয়ার? যদিও পরবর্তীতে আমরা সেই চাটা পান করি। আমাদের কিডনি জাস্ট একই রকম একটা কাজ করে। আমাদের কিডনি জাস্ট সেম টাইপের একটা ফিল্টারিং করে। কিডনি ইজ নাথিং। কিডনিকে যদি তোমাকে বলা হয় কিডনিকে তুমি বডির কিসের সাথে তুলনা করবা, কিডনি ইজ নাথিং বাট ফিল্টার। কিডনি হলো একটা ফিল্টার মেশিন। কি ফিল্টার মেশিন? দেখো জিনিসটা খুব সিম্পল। কিডনি মানে ফিল্টার। কিডনির মধ্যে রক্ত আসবে, কিডনির মধ্যে রক্ত আসবে, ভালো করে দেখো। রক্তের মধ্যে থাকা এই হলুদগুলা হলো ময়লা, ময়লা ময়লা, হলুদগুলা হলো ময়লা। এই ময়লাগুলা ফিল্টার হয়ে নিচের দিকে পড়ে যাবে। এই ময়লাগুলা ফিল্টার হয়ে নিচের দিকে পড়ে যাবে এবং তারপরে রক্তটা আবার আগের মতো ফেরত চলে যাবে। খেয়াল করো, কিডনির মধ্যে আসলো, রক্ত আসলো, রক্ত ফেরত গেল, মাঝখান থেকে ময়লাগুলা নিচের দিকে চলে গেল। এই ময়লাগুলা রক্ত থেকে শুধু ময়লাই আসে না, রক্ত থেকে রক্তের পানি বা প্লাজমাটাও চলে আসে কিছুটা। এই পানিটা, এই যে নীল কালারের এটা হলো পানি, এই পানিটাকে আমরা পরবর্তীতে বলি মূত্র। এইটাই তো কিডনির কাজ। কিডনির কাজ ময়লাটাকে ছেঁকে বের করে দেওয়া। রক্ত আসবে, রক্ত চলে যাবে, কে থেকে যাবে? কিডনি কাকে আলাদা করে নিবে? কিডনি আলাদা করে নিবে এই ময়লাটাকে। সেই জন্য যে সকল মানুষের কিডনি নষ্ট হয়ে যায় তাদের আর এই ফিল্টারিংটা কাজ করে না। যে সকল মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় তাদের প্রস্রাব তৈরি হয় না, বা প্রস্রাব এইরকম এই জিনিসটা ফিল্টারটার কাজ করে না, ফলে তার শরীর থেকে ময়লাটা বের হয় না। তোমরা বুদ্ধি করে বলো তো এই মানুষটার শরীরে তাহলে কি ঘটনা ঘটবে? রক্তে কিসের পরিমাণ বেড়ে যাবে বলো তো? রক্তে কিসের কিসের পরিমাণ বেড়ে যাবে? বুদ্ধি করে বলো, রক্তে কিসের পরিমাণ বেড়ে যাবে? বর্জ্য পদার্থের ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে, কারণ কিডনিতে যখন আসছে তখন তো আর অ্যামোনিয়া নাই, এটা তো অলরেডি ইউরিয়া। তাহলে সবকিছুর পরিমাণ বেড়ে যাবে, শুধু আসলে সবকিছুর পরিমাণ বেড়ে যাবে। তার মানে যখন ফিল্টারটা কাজ করবে না তখন রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে। রক্তে ইউরিয়ার পরিমাণ, রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে। এই যে রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, তোমরা কি জানো এই জিনিসটাকে কি বলে? এইটাকে বলে, শব্দটার দিকে তাকাও, ইউ রে মিয়া। গতকালকেই তোমাকে পড়িয়েছি, কোনো কিছু শেষে যদি মিয়া থাকে, এমিয়া, সেটা দ্বারা বোঝায় রক্ত। রক্তে যদি ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় সেটাকে বলে ইউরেমিয়া। ইউরেমিয়া হলে তুমি তোমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, কেউ না কেউ দেখবা ডায়াবেটিস এবং প্রেশারের সমস্যা আছে এবং তার কিডনির পয়েন্ট মাঝে মাঝে বেড়ে যায়, কিডনির 12টা বেজে যায়। কিডনির যখন 12টা বেজে যায় তখন তার রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাটাকে বলে ইউরেমিয়া। পরীক্ষায় কিন্তু আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একদিক দিয়ে ভালো করে তাকাও, টুইস্টের দিকে তাকাও, ছোট্ট টুইস্ট কিন্তু খুবই মজা। দেখো, মূত্রে রক্ত, রক্তে মূত্র বা ইউরিয়া, রক্তে মূত্র বা ইউরিয়া, নাম দুইটা দেখতে একই, নাম আলাদা। দেখি বলো তো, দুইটাই আজকের ক্লাসে পড়ালাম, কি অবস্থা, কতটুকু কনফিউশন তৈরি করে বলো তো? এমিয়া মানেই বেশি, এমিয়া মানে রক্ত, এমিয়া মানে বেশি না,
এমিয়া মানে বেশি না, এমিয়া মানে রক্ত। কোনো কিছু শেষে যদি এমিয়া থাকে সেটা দ্বারা রক্ত বোঝায়, না কিনা সেটা দ্বারা বেশি বোঝায়। বেশি মানে হাইপার, হাইপার মানে বেশি, হাইপার গ্লাইসেমিয়া। মূত্রে রক্ত, হেমাচিউরিয়া, হেমাচুরিয়া। রক্তে মূত্র, হেমাচিউরিয়া। ইউরিনের মধ্যে রক্ত, ইউরেমিয়া। এমিয়ার মধ্যে ইউরিয়া। বুঝাতে পারলাম? জিনিসটা খুবই কাছাকাছি, দেখে যেন মনে হয় চিনি উহারে, কিন্তু বাস্তবতা হলো টাফ। এইটা একটা ছোট্ট এমসিকিউ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বয়স কম, তোমরা এই চ্যাপ্টারগুলো পড়োনি, কিভাবে এই জালিম দুনিয়ার সামনে তোমরা যাবা, 5,000 জন মাত্র চান্স পাবে, তোমরা এখনো এগুলো পড়োনি। ভবিষ্যতে আস্তে আস্তে পড়বা, বারবার পড়বা। সেই জন্য যারা ক্লাসটা করে রাখবে তারা অবশ্যই এটা এগিয়ে যাবে। অ্যাডমিশনে যে এটা একবার পড়বে, তোমাদের কি মনে হয় একবার মাত্র পড়ে এই চ্যাপ্টারটার উপরে তুমি আয়ত্ত আনতে পারবা? তোমাদের কি মনে হয় সম্ভব? আগে থেকে যদি একটা এই যে ওভার এরকম একটা টাচ থাকে, সেটা তোমাকে ভালো সাহায্য করবে না? রাইট, ভালো সাহায্য করবে। থ্যাংক ইউ। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি দেখলাম, আমরা কি আলোচনা করছি? আমরা আলোচনা করছি যে আমাদের কিডনিটা একটা ফিল্টারের মতো কাজ করে। রক্ত আসবে, রক্ত চলে যাবে, মাঝখান থেকে ময়লাটাকে আমরা আলাদা করে নিব। এইটাই তো আমাদের কাজ। তাহলে চলো একদম কাজটা কিভাবে হয় সেটার একদম শুরুতে চলে যাই। ব্যাক টু দ্য বেসিক, একদম বেসিক আলোচনাতে চলে যাই। চলো দেখা যাক। এই যে তাকাও, রক্ত আসলো, খেয়াল করো রেডি? হ্যাঁ, সব ডান। চলো ঠান্ডা মাথায় বোঝা শুরু করি। দেখো এই যে এই লাল অংশটুকুর নাম গ্লোমেরুলাস, এখানে পুরো শরীর থেকে রক্ত আসলো। এই যে দেখো রক্ত আসলো। এই যে কি সুন্দর রক্ত আসলো। রক্ত আসার পর রক্ত আসলো। এই যে দেখো এইখানে যেটা নাম বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলটা ছাঁকনির মতো কাজ করে। আমরা চা বানানোর পরে চা যেইখানে ঢালি, এই বোমেন্স ক্যাপসুলটা ওই রকম ছাঁকনি। তবে পার্থক্য হলো এই ছাঁকনি দিয়ে শুধু ময়লাগুলা নিচের দিকে চলে যাবে, তাহলে বর্জ্য পদার্থগুলো নিচের দিকে চলে গেল। তাহলে এই যে প্রথম ধাপে রক্ত আসলো, রক্ত আসার পর বোমেন্স ক্যাপসুলে আমরা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার এই জিনিসটার একটা নাম আছে, এইটাকে বলে আল্ট্রা ফিল্ট্রেশন। সবাই বলো মারহাবা। কি বলে এটাকে? আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবন। এটা 1 নাম্বার ধাপ। কিভাবে প্রস্রাব তৈরি হয়, এইটাকে বলে আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবন। সবাই বলো মারহাবা। মারহাবা। তাহলে মূত্র তৈরির 1 নাম্বার ধাপের নাম কি? সবাই উত্তর দাও। আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবন। বইয়ের মধ্যে এটা দেওয়া। আমরা কোন পাশ দিয়ে শুরু করব, কোন পাশে শেষ হয়ে যাবে বুঝতেই পারবা না। তাহলে প্রথম ধাপে আমরা কি করলাম, হেডলাইন এখানে বইয়েও দেওয়া, অতি সূক্ষ্ম পরিস্রাবন বা আল্ট্রা ফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ছাকন আমরা 1 নম্বরে ছেঁকে নিলাম। ঠিক আছে, আমরা কি করলাম, 1 নম্বরে ছেঁকে নিলাম। এইবার এই ময়লাগুলো আসলো। এখন আমরা যখন ছাকি, এইখানে যখন ছাকা হয় প্রিয় ভাইয়া আপুটা, দেখা যায় যে যখন ছাকলাম আমরা, এখানে শুধুমাত্র এটাকে আর একটু বড় করলাম। তাকায় দেখো, হলুদগুলো তো ময়লা, এই ময়লার সাথে আমাদের কিছু শরীরের জন্য ভালো ভালো জিনিসও চলে আসে, যেগুলো আমাদের শরীরের জন্য কাজে লাগবে। এইগুলা আমি লিখলাম, এগুলো হলো আমাদের প্রয়োজনীয় উপাদান।
এইগুলা শরীর থেকে বের হয়ে গেলে তোমার লস, এগুলা শরীর থেকে বের করা যাবে না। ছাঁকনির সময় ছাঁকনির ফুটা দিয়ে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও নিচে চলে আসে, প্রয়োজনীয় উপাদান। তাহলে তোমরা এখন নিজেরাই বলো তো, এরা যদি প্রস্রাবের সাথে তুমি প্রস্রাব করে মুতু করে ভাসিয়ে দাও, তোমার কি লাভ হবে? তোমার লাভ হবে না ক্ষতি? এই প্রয়োজনীয় উপাদানগুলোকেও তুমি যদি শরীর থেকে বের করে দাও ময়লার সাথে, তোমার লাভ হবে না ক্ষতি? তোমার কি হবে? লাভ না ক্ষতি? দ্রুত কমেন্ট কর, এমনি ফেসবুকে অনেক সময় লাগে। তোমার ক্ষতি। তাহলে তোমরা বলো, এই ক্ষতি যাতে না হয় তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? এই প্রয়োজনীয় উপাদানগুলোকে নিয়ে আমরা তাহলে কি করব? তোমরাই বলো, কি করলে ভালো হয়? কি করলে ভালো হয় বলো? ক্ষতি হবে। তাহলে এদেরকে আমাদেরকে কি করতে হবে? আবার শরীরের মধ্যে ফেরত নিতে হবে। তখন খেয়াল করো, এদেরকে যাতে আমরা আবার শরীরের মধ্যে ফেরত নিতে পারি, তখন দেখো এইখানে যে কোষগুলা আছে, এইখানকার কোষগুলা প্রক্সিমাল পেঁচানোনালিকা, লুপো ভেনলি, ডিস্টাল পেঁচানোনালিকা, এই কোষগুলা বলে, এই তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোরা যাইস না, তোদেরকে তো আমার লাগবে। এদেরকে তখন শরীরের ভেতরে ঢুকায় নেয়। এই সবগুলাকে কোষের মধ্যে কি করে ফেলা হয়? চুষে ফেলা হয়। তাহলে আমরা কি করলাম? 2 নাম্বার ধাপে আমাদের শরীরের জন্য যেগুলো দরকারি ছিল সেগুলোকে কি করলাম? শোষণ করে নিলাম, আমরা সেগুলোকে ফেরত নিয়ে নিলাম। এইটাকে বলে নির্বাচন মূলক পুনঃশোষণ, বা ইংলিশে বলে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। মানে কি? খেয়াল করো, আমরা যদি চুষে নেই, সবাইকেই চুষে নিতে পারি, সবাইকেই শোষণ করে ফেলতে পারি। সবাইকে তো করব না। যারা বদমাইশ, এই ময়লাগুলাকে তো করব না। শুধু কাকে করব? যারা ভালো, আমাদের শরীরের জন্য খুব দরকার, ওদেরকে আলাদা আলাদা করে সিলেক্ট করব। নির্বাচন করে ওদেরকে শুধুমাত্র ভেতরের দিকে নিয়ে নিব, যাতে ওরা দেহ থেকে হারিয়ে না যায়। এই জিনিসটাকে তাহলে কি বলে? এইটাকে বলে নির্বাচনমূলক পুনঃশোষণ। এই লাইনটা দ্বারা সবচেয়ে ভালো বোঝা যায়। তবে বইয়ে দেখো, কি সুন্দর বইয়ে যে শব্দটা বলেছে, তাকায় দেখো, বইয়ে এটার নাম বলেছে নির্বাচিত পুনঃশোষণ বা টিউবিউলার পুনঃশোষণ। তাহলে তোমরা আমাকে বলো তো, টিউবিউলার পুনঃশোষণে কোন জাতীয় উপাদান আমরা শুষে নেই? বর্জ্য পদার্থ নাকি প্রয়োজনীয় পদার্থ? ক্লাস যে কিভাবে 50 মিনিট হয়ে গেছে বুঝতেই পারলা না। আমি 2.5 ঘন্টা ক্লাস নিব ইনশাল্লাহ, সময় চলে যাবে। এটার নাম আপেক্ষিকতা। তোমার প্রিয়ার পাশে চোখে চোখ রেখে 30 মিনিট বসে থাকলে মনে হবে মাত্র 3 সেকেন্ড গেছে, কিন্তু একজন কড়া শিক্ষকের সামনে 3 মিনিট বসে থাকলে চোখে চোখ রেখে মনে হবে যেন 3 যুগ পার হয়ে গেল, ভয়ে যখন তোমার আত্মা শুকায় যায়, তাই না? তাহলে এটা একটা ভালো কমপ্লিমেন্ট। তোমার কমপ্লিমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। যে কোন দিকে 50 মিনিট চলে গেছে। আমি বেশিক্ষণ ক্লাস নিব না, সর্বোচ্চ 1.5 ঘন্টা ক্লাস নেব, মানে 1 ঘন্টা 45 মিনিট, 8টার দিকেই খেলা শেষ। ওকে, তাহলে আমরা প্রয়োজনীয় উপাদানগুলোকে কি করব? শুষে নিব। প্রয়োজনীয় উপাদানগুলোকে কি করলাম? টেনে নিব। ডান? আচ্ছা, ওকে, চলো আবার ফিরে যাই। এখানে তো একটু কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটাকে বলে নির্বাচনমূলক পুনঃশোষণ। এইবার তো এখানে এটা লেখা, প্রস্রাব যাচ্ছে। হঠাৎ করে তুমি খেয়াল করলা যে প্রস্রাব যখন যাচ্ছে, প্রস্রাবটা এরকম তৈরি হচ্ছে, হলুদ প্রস্রাব যাচ্ছে, প্রস্রাব শেষ হয়ে যাবে, তার আগে প্রস্রাব তৈরির প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তার আগে আমার শরীর খেয়াল করলো, এই এখনো তো কিছু দুষ্ট ময়লা রক্তের মধ্যে আছে, ওরা ফিল্টারিং প্রসেসের মধ্যে আসেনি,
এখনো কিছু ময়লা আছে যারা এখানে ফিল্টার হয়নি, এবং যারা এই প্রক্রিয়াতে অংশ নেয়নি, ওদেরকে ছাড়াই কি আমি মুতো করে দিব? উত্তর হলো নো, মানে না। ওদেরকে তখন ল্যাটারাল এন্ট্রি দেওয়া হয়। তোমরা দেখেছো ফুটবল মাঠে প্রথমে 11 জন প্লেয়ার খেলে, তারপর 60-70 মিনিট যাওয়ার পর কোচ আরো একজন প্লেয়ারকে তুলে আরেকজন প্লেয়ারকে নামায়। এখানেও ঠিক তাই। তো এখানে যেই ময়লাগুলা এখনো রক্তের মধ্যে আছে, যারা এইখানে ফিল্টারিং করা যায়নি, তাদেরকে আমরা সাইড থেকে এন্ট্রি করে দিব। তাদেরকে এই যে নতুন নতুন ময়লাগুলাকে, এইগুলা কালার দিলাম, এই কালার, তাদেরকে সাইড থেকে ঢুকাই দিব। এই সাইড থেকে ময়লাগুলা ফিল্টারিং ছাড়াই ডিরেক্টলি তারা এই জায়গায় প্রস্রাবের মধ্যে ঢুকে যাবে। এইবার নতুন করে ময়লাগুলা ঢুকে যাবে। এই জিনিসটাকে বলে ক্ষরণ, সক্রিয় ক্ষরণ। এটাকে বলে সক্রিয় ক্ষরণ। মানে কি? ময়লা যেগুলো বের করা যায়নি, আমরা কি জিনিসটা বুঝতে পারলাম? প্রথমে সবাইকে ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পর দেখলাম যে কিছু ভালো মানুষও এটার সাথে চলে যাচ্ছে, ওদেরকে ফেরত আনলাম। ফেরত আনার পর দেখা যাচ্ছে যে এখনো কিছু দুষ্ট লোক, ওরা তো এই খেলার মধ্যে অংশই নেয়নি, ওদেরকে গলা ধাক্কা দিয়ে সাইড দিয়ে ঢুকাই দিলাম। এই তোরা ঢুক। কোন জায়গায় ঢুকালাম একটু ভালো করে তাকায় দেখো তো, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর শোষণটা কোন জায়গায় করলাম? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। মূলত এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শোষণটা সবচেয়ে বেশি হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে, আর ক্ষরণটা সবচেয়ে বেশি হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। এই তথ্যটুকু মনে রাখতে হবে। আসলেই স্কুলে যেই স্যারগুলোর ক্লাস ভালো লাগতো না, তাদের ক্লাসে মনে হয়েছিল সময়ই যায় না। তাহলে আজকে এই চ্যাপ্টার শেষ না হোক, আমরা যতটুকু পড়াবো ততটুকুর উপরে পরীক্ষা নিব বুস্টার উইকে, চিন্তার কোনো কারণ নাই। আমরা এখানে শেষ করতেই হবে এরকম কোনো কথা তো নাই। এই কনসেপ্টটা তোমাকে অ্যাডমিশনে কতটা সাহায্য করবে, অ্যাডমিশন আর এই জিনিসটা নতুন করে বুঝতে হবে না, এটা তো বিশাল ব্যাপার। দেখো, এইটাই তো বিশাল ব্যাপার। তাহলে খেয়াল করো প্রিয় ভাই ও বোনেরা, তাহলে মূত্রতরী ধাপ কয়টা? 3 নাম্বার ধাপ, বইয়ের মধ্যে দাগ দাও। 3 নাম্বার ধাপে কি ঘটে? টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। এই আমরা শিখে গেলাম। প্রস্রাব তৈরির ধাপ 3টা, সবাই আমরা আলোচনা করি। 1 2 3। প্রথম ধাপে ছেঁকে নিলাম, অতি পরিস্রাবণ। দ্বিতীয় ধাপে আমরা ভালো লোকগুলোকে ডেকে নিলাম, নির্বাচনমূলক পুনঃশোষণ। তৃতীয় ধাপে খারাপ লোকগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে আবার ঢুকাই দিলাম, এটার নাম সক্রিয় ক্ষরণ। প্রস্রাব তৈরির ধাপ 3টা। এই 3টা ধাপ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ধাপ 3টার নাম খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। চলো, কার কার মনে আছে চেক করে ফেলি। প্রস্রাব তৈরির ধাপ 3টা। 1, অতি সূক্ষ্ম, ব্রেনের মধ্যে ঢুকলো কিনা বারবার লিখছি, বাংলা ইংলিশ দুইটাই পড়তে হবে, কারণ তোমরা এগুলো জীবনে প্রথমবার পড়ছো। অতি সূক্ষ্ম পরিস্রাবণ, আমি নিশ্চিত যারা এগুলো আগে পড়েছো তাদেরও এই জিনিসগুলো তোমরা অলরেডি ভুলে গেছো। এখান থেকে 1 মার্ক আসলে এত সূক্ষ্মভাবেই আসবে। আমি কি ঠিক লিখছি? সবাই বলো, বইয়ের সাথে মিলায় বলো। বইয়ে মাঝে মাঝে শব্দ চেঞ্জ করে দেয়, সিলেক্টিভ রিঅবজারভেশন সবই ঠিক আছে। ধাপ 3টা কি পারবো আমরা? ধাপ 3টা উত্তর করতে পারবো কিনা? কে কে ধাপ 3টার বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন, ঠিক আছে। অতি সূক্ষ্ম পরিস্রাবণ কোনটা কোথায় হয়, সবগুলা কোথায় কোথায় হয় সেই বিষয়ে আমরা আরো জানবো। প্রত্যেকটার মূল জায়গা
আরো বেশি পড়বো? ঠিক আছে ভাইয়া, আপনার ক্লাস আম্মুর এত ভালো লাগে, বলছে ইচ্ছা করছে আবার পড়াশোনা করতে, আমার ক্লাস করতে। তোমার জন্য অনেক ভালোবাসা, আন্টির জন্য সালাম, আন্টিকে আমার সালাম দিও। আন্টি আন্টি এই বয়সে আমার ক্লাস পছন্দ করছেন, এটা আমার জন্য শিক্ষক হিসাবে পরম পাওয়া। তবে বাবু, তুমি কি আন্টির কোর্স ফিটা আমাদেরকে দিয়েছো কিনা, নাকি তুমি এক টিকিটে 200 দেখে নিচ্ছ? মজা করলাম। ওকে, তো চলো তাহলে আমরা এইটা শিখে ফেলেছি, রাইট? ফ্যান্টাস্টিক। পারা যাবে মূত্র তৈরি ধাপগুলা আমরা সহজ পদ্ধতি। তাহলে সবাই আমাকে কমেন্ট করো, মূত্র তৈরি ধাপ কয়টা, প্রস্রাব তৈরি ধাপ কয়টা, কয় ধাপে প্রস্রাব তৈরি হয়, কোথায় তৈরি হয়? পারবো? ডান, 3টা ধাপ। ঠিক আছে, এখন ভাই এইটা তো কেবল একটা ধাপ গেল, পড়া তো অনেক বেশি, বিশ্বাস করো, পড়া অনেক 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 পড়া, চাই পড়ার তো শেষ নেই, তাই না? প্রচুর পড়া। এবং মূল যেই পড়াটা তোমাকে আসলে এখানে প্যারা দিবে, যেই প্যারাটা হয়তো বা আমি এই মুহূর্তে তোমাকে দিব না, সেটা কোন জায়গায় কি ঘটনা ঘটে। বিশ্বাস করো, এই যে দেখো বিশাল একটা চার্ট দেখতে পাচ্ছ, তাকায় দেখো, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। তো এই চার্টের জাস্ট বেসিক আইডিয়াটা তোমাকে আমি দিব, আমি বলবো না তুমি এইটা এখনই মুখস্থ করো, আমি তোমাকে এখন এটা মুখস্থ করাইও দিব না, কারণ আজকে মুখস্থ করাই দিলে এটা থাকবে না ভাইয়া, এটা থাকবে না। কারণ এই যে ভর্তি পরীক্ষা তো ডিসেম্বর মাসের আগে এটা মুখস্থ করতে পারলে ভালো হয়। শুধুমাত্র খেয়াল করে দিই, এটা দেখে যাতে ভয় না পাও। দেখো তো, আমরা অলরেডি বলেছি বোমেন্স ক্যাপসুল, এটার কাজ কি? ছাঁকনি হিসাবে কাজ করা। দেখো, আল্ট্রা ফিল্ট্রেশন অঙ্গরূপে কাজ করে, আল্ট্রা ফিল্ট্রেশন অঙ্গরূপে কাজ করে মানে ছাঁকনি হিসেবে কাজ করে। গ্লোমেরুলাস রক্তটা নিয়ে আসে, আল্ট্রা ফিল্ট্রেট হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা, এখানে 2-3টা শব্দ আমাদেরকে পড়তে হবে, যে শব্দগুলো আমার মনে হয় সবারই জানা দরকার। এই যে তাকায় দেখি, এখানে রক্ত আসলো, রক্তটা ছেকে, রক্তটা যখনই এই জায়গায় চলে আসলো, ময়লা প্লাস পানি প্লাস ভালো জিনিস সবই এই জায়গায় থাকবে, এটার মধ্যে কিন্তু সবই থাকবে, পানি, ভালো জিনিস, ময়লা সবই থাকবে এটার মধ্যে। এইটাকে কি বলে? বোমেন্স ক্যাপসুলের ভিতরে এই জিনিসটাকে কি বলে? এইটাকে বলে গ্লোমেরুলার, এইটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট, এই জিনিসটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট। যখনই এখান থেকে ছেঁকে নেওয়া হয়, যখনই এটাকে ছেঁকে নিবা, তখনই এইখানে যেই তরলটা জমা হবে, সেই তরলটার নাম গ্লোমেরুলার ফিল্ট্রেট। প্রিয় ভাইয়া আপুটা, তোমাদেরকে একটা মজার তথ্য দেই, যেই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা এখন আমাদের মহান ম্যাথের সম্রাট অভিকে স্মরণ করব। চলো দেখি তোমরা কতটুকু স্মরণ করতে পারো। চলো তাহলে, গ্লোমেরুলার ফিল্ট্রেট কি, আমরা কি ম্যাথ করব, কেন অভিকে ডাকবো? অভিকে ডাকার দরকার পড়বে এখনই। চলো তো দেখি তোমরা হিসাব করতে পারো কিনা। সহজ ভাষায় চিন্তা করো, আমাদের 2 কিডনি মিলায়, 2 কিডনি, এটা তো একটা নেফ্রন, এটা আমাদের একটা নেফ্রন। এরকম একটা কিডনির মধ্যে এইরকম নেফ্রন থাকে 10 থেকে 12 লাখ। তাহলে 2টা কিডনি মিলায় টোটাল নেফ্রন কত? 20 থেকে 24 লাখ। এই 20 থেকে 24 লাখ নেফ্রন যদি তোমার একসাথে কাজ করে, তাহলে তোমার শরীরে প্রত্যেক 1 মিনিটে 2 কিডনি মিলায় 125 মিলি গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় তোমার শরীরে। 125 মিলি কিন্তু কম না, 100 ml এটা কিন্তু কম না। আমার কাছে যে বোতলটা আছে এটা কতটুকু? এটা যে রাশিয়ান ভাষায় লেখা, খেয়াল করো, এইটা 50 মিলি, এইটা ডাবল, খেয়াল করো, এইটা ডাবল,
প্রত্যেক মিনিটে আমাদের কিডনিগুলা এই পরিমাণ রক্ত ছেঁকে এতটুকু গ্লোমেরুলার ফিল্ট্রেট, তার মানে রক্ত ছেঁকে নিয়ে যে তরলটা আমরা পাবো সেটার নাম গ্লোমেরুলার, সেটার নাম গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেটার নাম গ্লোমেরুলার ফিল্ট্রেট। রক্ত ছেঁকে নিয়ে যে তরলটা আমরা পাবো সেটার নাম গ্লোমেরুলার ফিল্ট্রেট। প্রত্যেক মিনিটে এখানে আসলো, ধরো 24 লক্ষ নেফ্রন মিলায় 125, যখন এরকম নিচে যায় নিচে যায়, যেতে যেতে এই 125-এর মধ্যে 99%ই নির্বাচনমূলক পুনঃশোষণ হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে এই ধাপে 125 ml প্রতি মিনিটে তৈরি হয়, কিন্তু যখন দ্বিতীয় ধাপে যায় 99% কি হয়ে যায়? শোষণ হয়ে যায়। কত পার্সেন্ট শোষণ হয়ে যায়? 99% আবার ফেরত যায়। তার মানে দিন শেষে এইখান থেকে আলটিমেটলি মূত্র তৈরি হয়, প্রস্রাব তৈরি হয় 1 মিলি, মিনিটে 1 মিলি, 1 মিলিলিটার। তোমার শরীরে তুমি যদি সুস্থ থাকো মোটামুটি 1 ml প্রস্রাব তুমি 1 মিনিটে তৈরি করবা। তাহলে সবাই আমাকে বলো তো, 1 ঘন্টায় তোমার শরীর, সুস্থ মানুষের শরীর কতটুকু প্রস্রাব তৈরি করবে? যদি মিনিটে 1 মিনিটে 1 মিলি হয়, তাহলে 60 মিনিটে কয় মিলি? 60 মিলি। তাহলে তোমরা আমাকে বলো তো, একদিনে কতটুকু হবে? একদিনে কতটুকু হবে? কি দিয়ে গুণ দিবা? 60 মিনিট মানে কি 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, তাহলে 24 গুণন 60, 24 গুণন 4, 4 6 24, 6 দুগুণে 12। সবাই বলো মারহাবা। তাহলে একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 1440 ml প্রস্রাব তৈরি করতে পারবে। দিস ইজ ম্যাথমেটিক্যাল। আমরা যে শুরু থেকেই বলি কেন আমরা 1.5 লিটার প্রস্রাব করতে পারি, এইটা হলো কারণ। এটা স্বাভাবিক প্রক্রিয়ায়, কিন্তু তুমি যদি বেশি বেশি পানি খাও, বেশি বেশি কোল্ড ড্রিঙ্কস খাও, বেশি বেশি তরল জাতীয় খাবার খাও, তাহলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু এটা একটা সুস্থ মানুষের প্রস্রাব করার প্রক্রিয়া। মিনিটে 1 ml মূত্র তৈরি হবে, সেজন্য একদিনে 1440 ml মূত্র তৈরি হবে। এর চেয়ে যদি অনেক কমে যায় তখন আমরা সেটাকে রোগ হিসাবে চিহ্নিত করি, যেটা একটা রোগ। যদি কমে যায়, ধরো কারো হওয়ার কথা 1.5 লিটার কিন্তু হচ্ছে 500 ml, কারো হওয়ার কথা, নর্মালি হওয়ার কথা কত? নর্মালি হওয়ার কথা 1.5 লিটার, হচ্ছে 500 ml। তার মানে প্রস্রাব কি হলো? প্রস্রাব কমে গেল। কারো হওয়ার কথা 1.5 লিটার, হচ্ছে 100 ml, প্রস্রাব কমে গেল। নাউজুবিল্লাহ, ওর জীবনটা শেষ। তাকায় দেখো প্রিয় ভাই ও বোনেরা, তাহলে দৈনিক 1500, এটা আমরা জানি। কিন্তু কারো যদি 400-র কম হয় সেটাকে বলে অলিগোরিয়া। অলিগোরিয়া মানে, অলিগো মানে কিছু, অল্প, কমে যাওয়া। 100-র কম হলে সেটাকে বলে অ্যানিউরিয়া। 1.5 লিটার হওয়ার কথা 2.5 লিটারের বেশি প্রস্রাব হলো, সেটাকে বলে পলিউরিয়া। পলি মানে বেশি, পলি মানে অনেক। ও ভাই বোনেরা, এই 3টা টার্ম পরীক্ষায় আসবে। কাকে বলে পলিউরিয়া, কাকে বলে অলিগোইউরিয়া, কাকে বলে অ্যানিউরিয়া? সবাই যদি বুঝতে পারো বলো মারহাবা। মারহাবা কিনা বলো। ও হো মুত্তাকিন, মুত্তাকিন বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা? বোঝা গেল কিনা বলো মারহাবা। বুঝতে পেরেছো? কেমন হচ্ছে পড়া?
শিফা শিফা বলল, লেট করে ফেললাম। শিফা, তুই লেট যে বানানটা লিখলি রে বোন, তুই তো পুরো লেট হয়ে গেলি রে বোন। হুজুর মাত্র মাহফিলে আসছি তাই কিছু বুঝতে পারছি না। অনেক ভালো, ব্রেনের মধ্যে ক্লিয়ার। তাহলে কতটুকু মূত্র থাকা উচিত, প্রতিদিন ক্ষরণ করা উচিত, কতটুকু তোমার আছে, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। সুন্দর, মারাবা সেই পড়া হচ্ছে। আজকে এক্সাম মাত্র শেষ হলো, তার মানে তুই আসলে ক্লাস এতক্ষণ ছিলি না, আসা মাত্র মজা করলি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা একটা ফ্যান্টাস্টিক জিনিস শিখে ফেললাম। তোমরা আশা করি জিনিসটা বুঝে বুঝে পড়ার মজাই আলাদা, বুঝে বুঝে পড়ার মজাই আলাদা। এখন এই ছকটাতে কি দেওয়া আছে, চলো সেটা আমরা দেখি। এই ছকটাতে কি দেওয়া, তো গ্লোমেরুলাস তো বলেই দিলাম। এইবার কোন অঙ্গাণুর কি কাজ দেখো, নিকটবর্তী পেঁচানো নালিকা। প্রিয় ভাই ও বোনেরা, আগেই বলেছি যে এখানে সবচেয়ে বেশি শোষণ হয়, এই জায়গাতে সবচেয়ে বেশি জিনিসপত্রকে আমরা চুষে নিব, শরীরের ভেতরে নিয়ে নিব, ভালো মানুষগুলোকে আবার ফেরত নিয়ে নিব। তোরা মুতুর সাথে যাইস না। তারা কারা ভালো মানুষ, কারা? গ্লুকোজ, যেটা আমাদের শরীরে কাজে লাগবে, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম শরীর থেকে বেশি পরিমাণে বের করা যাবে না, ফসফেট, পানি, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো আমাদের সবই মোটামুটি পজিটিভ। এখানে তোমরা একটু অবাক হতে পারো যে এখানে দেখো, যদিও ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড আমাদের ময়লা, তারপরও এদেরকে যখন চুষে নেয় ওদেরকেও একটু পরিমাণে শুষে নিয়ে নেয়। থাকে না যে মেট্রো রেলে একজন বের হয়ে যাচ্ছে, আরেকজন লাফ দিয়ে বের হয়ে চলে যায়, মানে ওই সুযোগে, তো এই সুযোগে এরাও একটু প্রবেশ করে। এদেরকে সেই জন্য ভালো মানুষ ভাবার খুব একটা কারণ নাই, মানে এদেরকে যে তারপরও শরীরে একটু একটু রাখা হয়, অল্প কিছু শোষণ করা হয়, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ না। তাহলে দেখো, আমাদের শরীরের সকল ভালো জিনিসকে মূলত নিকটবর্তী পেঁচানো নালিকায় আমরা কি করি, শুষে নেই। হেনলির লুপেও একই রকম, তাকায় দেখো, এই গুরুত্বপূর্ণ আয়নগুলোকে আমরা শুষে নেই। একদম দেখতে পাচ্ছ, ইউরিয়া মাঝখান থেকে আসতেছে, ওটা অত গুরুত্বপূর্ণ না। দূরবর্তী পেঁচানো নালিকাতেও পানি, সোডিয়াম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলোকে আমরা, এরা যাতে বের না হয়ে চলে যায় ওদেরকে আমরা কাছে টেনে নেই। এইবার খেয়াল করো, যাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাদের নাম ক্ষরণ। দূরবর্তী পেঁচানো নালিকায় এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। নিচের কোনটা দূরবর্তী পেঁচানো নালিকায় খরিত হয়, আমি এখনই বলছি, এখনই মুখস্থ করার দরকার নেই, যা জেনে রাখো যে এরকম কিছুকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। নিকটবর্তী পেঁচানো নালিকায় কি ক্ষরণ করা হয়, ক্রিয়েটিনিন। মন দিয়ে শোনো ও বান্দারা, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2008 বা 2010 এসেছিল। নিচের কোন জায়গায় ক্রিয়েটিনিন, সক্রিয় ক্রিয়েটিনিন ক্ষরণ হয়? উত্তর হলো নিকটবর্তী পেঁচানো নালিকা। বা প্রশ্ন আসছিল নিকটবর্তী পেঁচানো নালিকায় নিচের কোনটির ক্ষরণ হয়? অনেকগুলো অপশন ছিল, তাকায় দেখো, ক্রিয়েটিনিন ক্ষরণ শুধুমাত্র এই বেটা করে। লিখে রাখো সবাই, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ও ভাই বোনেরা, এই একটা মার্ক ডিএমসি এবং সলিমুল্লাহ এবং ময়মনসিংহ এবং চিটাগাং মেডিকেলের পার্থক্য তৈরি করবে। এই তথ্যটা এতটা গুরুত্বপূর্ণ যে প্রক্সিমাল পেঁচানো নালিকায় ক্রিয়েটিনিন খরিত হয়। খেয়াল করো, তুমি হারিকেন দিয়ে খুঁজলেও অন্য কোথাও পাবা না। একই রকম ভাবে প্রশ্ন আসবে, কোথায় ইউরিয়া খরিত হয়? দেখো, এটাও স্পেসিফিক, ইউরিয়া খরিত হয় লুপ অফ হেনলিতে। এই দুইটা এমসিকিউর জন্য ভয়াবহতম ইম্পর্টেন্ট। ইউরিয়া খরিত হয় কোথায়, ক্রিয়েটিনিন খরিত হয় কোথায়, ভয়াবহতম ইম্পর্টেন্ট। তুমি যদি হারিকেন দিয়েও খোঁজো, এটা অন্য কোথাও খুঁজে পাবা না। যেহেতু অন্য কোথাও খুঁজে পাবা না, সেই জন্য এটা পরীক্ষায় আসবে। সবাইকে ঘটনাটার গুরুত্ব বুঝতে পেরেছো? মেডিকেলে যারা চান্স পায় এমনি চান্স পায় না, গুরুত্বপূর্ণ জিনিসকে তারা গুরুত্ব দেয়, যেটা গুরুত্বহীন সেটাতে গুরুত্ব দেয় না। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতক্ষণ যা পড়াইছি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই বক্সটা। কিন্তু এই বক্সটা যেহেতু পরীক্ষার 8 মাস পর, সামনে তোমার এইচএসসি পরীক্ষা আছে, সেই জন্য এখন আরো গভীরে গেলাম না, কিন্তু যতটুকু গভীরে গেলাম, গভীরতাটা কি ধরতে পেরেছো?
তুমি একা একা পড়তে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে লাইন দুইটা, এইটা এই ফিল্ডে যারা ধরো দীর্ঘদিন ধরে আছে তারা হয়তো এই লাইন দুইটার অর্থটা তোমাকে খেয়াল করে দিতে পারবে। তুমি একা একা পুরাটাই পড়তে পারতা, এতে কি এই জিনিসটা আলাদা করে বুঝতে পারতা? বলো তো। এইটা কত নাম্বার অধ্যায়? শর্ট সিলেবাসে নেই, এই জন্য খেয়াল করিনি। সবাই বলো তো, ব্রেনের মধ্যে ঢুকেছে? পড়াটা কি বুঝতে পেরেছো? পড়াটা বুঝতে পেরেছো? হয়েছে? আমাকে বলো, বোঝা গেছে না নাই? বুঝতে পেরেছি? ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এই প্রক্রিয়াতে দিন শেষে এত কিছুর পরে কেউ ছেকে দিবে, কেউ ঠেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, কেউ ভালো মানুষগুলোকে কাছে টেনে নিবে। এত কিছুর পরে আমরা দিন শেষে যা পাবো তার নাম হলো ইউরিন, তার নাম হলো মূত্র। যেই মূত্র ফাহাদ ভাইয়ের এত প্রিয়, তাই না? এবং দেখো যে মূত্র নিয়ে অনেকগুলো কথা বলা আছে, মোটামুটি আমরা এইগুলা তুমি রিডিং পড়লে সেগুলা উত্তর করতে পারবা। তাহলে চলো তো, এতক্ষণ যা যা পড়লাম তোমাদেরকে একটু তোমাদের মনোযোগ কমে যাচ্ছে, কয়েকটা লাইভ কুইজ করা যাক, দেখি কার কতটুকু মনে আছে। চলো, রেডি? আমি তোমাকে বলবো, তোমরা লিখবা জিনিসটা কি। ক্রিস্টাল ক্লিয়ার বানানটা যারা লিখছিস, কমেন্ট করার সময় বানান সাবধানে কমেন্ট করবি। উল্টাপাল্টা ইংরেজি বানান দেখলে আমার মাথার তারটা নড়ে উঠে, মাথায় মনে হয় যে রক্তের পারদ দপদপ করে জ্বলতে থাকে। এই ঠিক মতো বানান লিখবি। ক্রিস্টাল বানান আই দিয়ে নাকি রে? সবাই আমাকে বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এইটা মানে কি? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই আমাকে বলো, এইটা মানে কি? এইটা মানে কি? এগুলা তো 2 দিন পরেই পরীক্ষায় আসবে। এইটা মানে কি? টু 2.5 ml এর বেশি না রে, ml না, ml না। ইয়েস, ভেরি গুড। যখন কারো প্রস্রাবের পরিমাণ প্রত্যেক দিন, ডে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঘন্টায় না কিন্তু, দিনে 100 ml এর চেয়ে কমে যাবে, যখন দিনে 1.5 লিটারের বেশি হবে, সুন্দর কথা, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আশা করি সবাই যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তার মানে তোমরা ক্লাসের মধ্যেই পড়াটাকে বুঝে নিয়েছো। তোমরা ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে ক্লাস করছো, এইটা একটা দারুণ বিষয়, এটা একটা দারুণ বিষয়। ভেরি গুড। মূত্রে লিপিড বেড়ে গেলে লিপিউরিয়া, সাবাস। দাঁড়া, আমি উপরে উঠে পড়ে যাতে না যাই, আমার মুখের মধ্যে আলো পড়তেছে, ফ্যানটা সরাই দেই। ইয়েস, এই না 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 না, ইয়েস, ডান। না হলে মুখের মধ্যে একটা ছায়া পড়তেছিল, যখনই সামনে যাচ্ছিলাম মুখের মধ্যে একটা ছায়া পড়তেছিল। ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, সুন্দর। এটা কি এখন শুরু হয়েছে? এম চৌধুরী, ডান। আমরা কি সুন্দর পড়া পড়ে ফেলতে পারলাম, ডান। দেখি তো, এই চ্যাপ্টারের আমরা প্রস্রাব তৈরির মূল বিষয়টাই কিন্তু পড়ে ফেলেছি।
প্রচুর পড়া পড়ালাম, প্রচুর পড়া। ভাই আমি চাইলে আরো গভীরে যেতে পারি, আরেকটু গভীরে যেতে আমাদের আরো একটা ক্লাস লাগবে, কারণ আরেকটু গভীরে যেতে হলে প্রত্যেক লাইন টু লাইন আরেকটু লাইন টু লাইন যেতে হবে। তার চেয়ে আমরা লাস্ট আজকের ক্লাস শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আলোচনা করে নেই। যেইটুকু আমরা যেইটুকু পড়াবো শুধুমাত্র সেইটুকুর উপরেই আমরা কিন্তু পরীক্ষা নিব। যেটা ক্লাসের পড়ার মধ্যে থাকবে না সেটা আমি পরীক্ষা নিব না। তো আমি তোমাদেরকে ওভারঅল কনসেপ্টটা, প্রস্রাব কিভাবে তৈরি হয় সেটা পড়ালাম, ওই বক্সটা পড়ালাম, প্রস্রাবের মধ্যে কি কি থাকে সেইটা নিয়ে আজকে পড়াইলাম। এই প্রত্যেক লাইনের ভিতরে আমি যদি যাইতে যাই, যাওয়া যাবে না তা না, কিন্তু অনেকটুকু সময় লাগবে, তাই না? আচ্ছা, তার আগে চলো আমি দেখতে চাই যে কারা কারা সিরিয়াস। তার আগে একটা 5 মিনিটের ব্রেক আমি দিব যাতে তোমাদের মনোযোগ থাকে। 5 মিনিটের ব্রেকের পরে 20 মিনিট ক্লাস হবে। একটা 5 মিনিটের ব্রেক, যে ফিরে আসবে না তার হুজুরের দোয়া লেগে যাবে। ব্রেক দিচ্ছি, কিন্তু তুই যদি ফিরে না আসিস তোর জন্য দোয়া। তাহলে একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছি। তোমরা একটানা ক্লাস করলা, 5 মিনিট ব্রেক। চলো 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিচ্ছি।
ভাই কই আপনি? এই তোরা চলে এসেছিস, ভেরি গুড ভেরি গুড। যারা চলে এসেছিস তাদের জন্য মন থেকে দোয়া, আর যারা আসিসনি হুজুরের বদদোয়া লেগে যেতে পারে। যাই হোক যাই হোক, হুজুর কাউকে বদদোয়া দেয় না। সুমতি দিক, আল্লাহ তোদেরকে হেদায়েত দিক, তোরা পড়ার পথে ফিরে আয়, সেটাই আমি চাই। তাহলে এই চ্যাপ্টারের আমরা কি কি পড়লাম ভাই, আমি তোমাদেরকে একটু খালি জানিয়ে দিই। আচ্ছা, এখান থেকে না জানাই দিই, আমি তোমাকে বই থেকে দেখাই দিই যে এই পুরো চ্যাপ্টারটা আমি তোমার কোন কোন টপিক পড়াই দিলাম। কোন কোন টপিক হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাসে আমরা শেষ করতে পারবো না বা পারলাম না, সেটাও তোমার জানা উচিত যে আমি তোমাকে কতটুকু পড়াই দিছি আর কতটুকু পড়ানো সম্ভব হচ্ছে না। সময় লাগে, কিছুটা সময় তো লাগে। তো এখানে দেখো টপিকের নাম দেওয়া, তো পাঠ পরিকল্পনা দেওয়া, উপরে টপিকের নাম দেওয়া। এই যে দেখো, আমি তোমাকে বৃক্ক, ইউরেটা, নেফ্রন এইগুলা পুরাটা পড়াই দিয়েছি, ঠিক আছে? এইটা পড়াই দিয়েছি, মূত্র, এই পুরা জিনিসটা মূত্র পড়াই দিয়েছি, একদম এই সব কিছু পড়াই দেওয়া হয়েছে। এইগুলা হয়তোবা ভিতরে লাইন পড়াইনি, কিন্তু এইগুলার বিষয় তুমি জানো, কিন্তু এইগুলার এমসিকিউ কিন্তু আমি তোমাকে আসলে পড়াইতে পারলাম না, বা আমি এখনো তোমাকে পড়াইনি। এবং এইটা পড়ানো সম্ভব না লাইন টু লাইন, কারণ এইটুকু তোমার মনে থাকবে না। আমাদের এই ক্লাসটার উদ্দেশ্যই কিন্তু এই চ্যাপ্টারগুলার এখনই তোমাকে লাইন টু লাইন খাওয়াই দেওয়া না, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো আলোচনা করা। তো আমরা অলরেডি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট 3টা, এই কথাটা জেনে নাও। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কনসেপ্ট 3টা, যেটা তুমি অলরেডি পড়া হয়েছে। 1, বৃক্কের গঠন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। 2, নেফ্রনের গঠন। 3, মূত্র ও মূত্র তৈরির প্রক্রিয়া। এই 3টা আমরা ডান করে ফেললাম, একদম ডান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট এই 3টা। লাস্ট কনসেপ্ট আগামী 10 মিনিটে পড়িয়ে দিব। এইটা তোমাদের জন্য বোনাস। এইটা এই জন্য বোনাস কারণ এইটা শুধু এই চ্যাপ্টার না, এটা আরো অনেক জায়গায় আছে। এইটার নাম অসমো রেগুলেশন, এবং এটা সবচেয়ে ভালো উদাহরণ 15 দিন পর রোজার মাস আসছে, 12 দিন পর, সেই রোজার মাসে এইটার সবচেয়ে ভালো উদাহরণ তুমি দেখতে পাবা, অসমো রেগুলেশন। প্রিয় ভাই ও বোনেরা, এইটা আমাদের লাস্ট কনসেপ্ট। আমরা মূলত এই ক্লাসগুলোতে, যেমন কেমিস্ট্রি একটা অধ্যায় শেষ করে দেওয়া হবে, ব্যাপার তা না। এই চ্যাপ্টার যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, যাতে এটার গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমার জানা হয়ে যায়, যখন আমরা অ্যাডমিশনের ক্লাস নিব তখন যাতে আমাদের জন্য কিছুটা আরাম হয়, তোমার জন্য ব্রেনটা একটু আরাম থাকে। একসাথে বুঝা, একসাথে তথ্য মুখস্থ করা, 2টা জিনিস করা খুব কঠিন। আমাদের এবারকার টপিকের নাম অসমো রেগুলেশন। শব্দটা সবাই লিখে নাও, অসমো রেগুলেশন। আচ্ছা ভাইয়া, এর মানে কি? এখানে 2টা শব্দ, একটা হলো অসমো, আরেকটা রেগুলেশন। অসমো মানে কি? এক লাইনে তুমি যদি আমাকে বলো যে আমি তোমাকে সবচেয়ে সহজ ভাষায় বোঝাতে চাই, অসমো মানে রক্তের ঘনত্ব, অসমোলারিটি। অসমো বলতে অসমোলারিটি। তোমরা সবাই মোলারিটি পড়েছো না? এই মোলারিটির একক কি সবাই বলো তো? কেমিস্ট্রি এই চ্যাপ্টার সবার পড়া থাকার কথা। পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়নে নাই। মোলারিটির একক কি? দ্রুত কমেন্ট করো। হোয়াট ইজ দ্য একক অফ মোলারিটি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোলারিটি? মোলারিটির একক মোল। এই বেটারা তোদের পড়ালেখার যে অবস্থা না, আমার মাঝে মাঝে নিজেরই কান্না পায়। এই বেটা, এটা তো ঘনত্ব। ছি ছি ছি। মোল পার লিটার। তোদের কণ্ঠ শুনলে 1 লিটারে কত মোল আছে, এটাই তো মোলারিটির একক। একইভাবে মানুষের দেহের জন্য আমরা যে মোলারিটি ব্যবহার করি সেটার নাম অসমোলারিটি। একই জিনিস, ওই ঘটনা ঘুরে ফিরে একই। তার মানে এটা রক্ত কতটুকু ঘন সেইটা। রেগুলেশন মানে কি? রেগুলেশন মানে নিয়ম নীতি, নিয়ন্ত্রণ করা।
তাহলে এই অসমোরেগুলেশন প্রক্রিয়াটা কি? অসমোরেগুলেশন এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করা হয়। অসমোরেগুলেশন এমন একটা প্রক্রিয়া যেখানে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করা হয়, এবং এইটা নিয়ন্ত্রণ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেই জিনিসটা, তার নাম হলো এই কিডনি। তোমরা বলবো ভাই কেমনে? এইটাই আমরা এখন পড়বো। কিডনি কিভাবে অসমোরেগুলেশনে রক্তের ঘনত্ব নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলো আমরা এই পড়াটাই পড়বো। এমসিকিউ এ কিভাবে প্রশ্ন আসবে সেইটাই তোমাকে আমি জানাবো। প্রিয় ভাই ও বোনেরা, চলো শুরু করি। খেয়াল করো, ধরো প্রস্রাব। প্রস্রাব ভালো করে দেখো, এইখানে